খাঁচাটায় কেনে প্রভু নষ্ট হয়ে যায়, বারবার নষ্ট হয়ে যায়। একবার আমাকে পবিত্র করো প্রভু, যদি বাঁচাটাই মুখ্য, প্রভু নষ্ট হয়ে যায়। হ্যাঁ, রক্তের দাগ। আমার সারা মুখে রক্তের দাগ, এখনো টাটকা। টপ 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 পড়ছে এখনো রক্তের ফোঁটাগুলো। ছুরির রক্তটা শুকিয়ে গেছে, কিন্তু এখনো ছাপটা রয়ে গেছে। হ্যাঁ, আমি খুন করে এসেছি। অমিতা ব্যানার্জি আমার প্রেমিকা। তাকে সমাজের অ্যাঙ্গেল থেকে দেখতে গেলে, আইনের অ্যাঙ্গেল থেকে দেখতে গেলে, আমি অমিতাকে এই ছুরিটা দিয়ে খুন করে এসেছি। কিন্তু যদি আবেগ দিয়ে দেখতে হয়, ভালোবাসার যুক্তি দিয়ে দেখতে হয়, আমি অমিতাকে খুন করিনি, আমি তাকে মুক্তি দিয়েছি। আমি কেবল তার শরীরটাকে শেষ করে দিয়েছি। অমিতার শরীরটা শেষ হয়েছে, কিন্তু আজ সে মুক্ত। আর সেই জন্যে অমিতার আর আমার ভালোবাসায় সময় তার নিষ্ঠুর থাবা বসাতে পারবে না। আমাদের ভালোবাসা এই মুহূর্তে ওই ভোরের শিশির বিন্দুর মতন স্নিগ্ধ, পবিত্র। I have stamped a seal of permanence on our relationship. বারবার নষ্ট হয়ে যায় প্রভু, অমিতা বারবার বলতো এটা। বারবার নষ্ট হয়ে যায় প্রভু, তুমি আমাকে পবিত্র করো। যদি লোকে খাঁচাটাই কেনে, প্রভু নষ্ট হয়ে যায়, বারবার নষ্ট হয়ে যায়। একবার আমাকে পবিত্র করো। যদি বাঁচাটাই মুখ্য হয়, প্রভু নষ্ট হয়ে যায়, একবার আমাকে পবিত্র করো। অমিতা, অমিতা, তোমাকে আজকে আমি পবিত্র করেছি, তোমাকে নষ্ট হয়ে যেতে দিইনি। Yes, I have played God today. তোমায় নষ্ট হয়ে যেতে দিইনি। ভাবছেন না এ কি রহস্য? এ যেন ঠিক ক্রাইম পেট্রোল। আমি কে? আমার পরিচয় কি? অমিতা, অমিতা ব্যানার্জি, সে কে? কেন এই অচেনা অজ্ঞাত পরিচয় ব্যক্তিটি অমিতা ব্যানার্জিকে নিষ্ঠুরভাবে খুন করল? রহস্য বলুন। হ্যাঁ, রহস্যই বটে। আমি
অভিনব চ্যাটার্জি মন দিয়ে পড়াশোনা করে ডিগ্রি অর্জন করে কলকাতার একটি অত্যন্ত নামী সফটওয়্যার কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারিয়াল র্যাঙ্কে চাকরি করতাম। প্রচুর প্রচুর টাকা রোজগার করতাম, দু হাতে রোজগার করতাম। ইনফ্যাক্ট আমাদের তো জানেনই আইটিতে কোনো ডিউটির মা বাপ নেই। সেই ডিউটির মা বাপ না থাকা সত্ত্বেও সেটাকেও স্ট্রেচ করে তারপরে কাজ করতাম, কেবল পয়সার জন্য না, ফর দ্য ফান অফ ইট। খুব তাড়াতাড়ি কোম্পানির ওপর মহলের চোখে পড়ে গেলাম, আর হপ স্কিপ অ্যান্ড জাম্পের মতন আমার প্রমোশন হতে লাগলো। 2018 সালে আমার সাথে অমিতার সম্পর্ক, অমিতা ব্যানার্জি। আমাদেরই পাড়ায় থাকতো এক সময়। সেই সূত্র থেকে রাস্তায় প্রতিদিনই দেখা হতো। তারপর সেখান থেকে আলাপ, এবং সেখান থেকে আমাদের ভালোবাসা শুরু। অত্যন্ত সুন্দর, অত্যন্ত আবেগের, অত্যন্ত বিশেষণ অ্যাডজেক্টিভস খুঁজে পাচ্ছি না। খুব ভালো ছিল আমাদের ভালোবাসাটা। অমিতার পরিবার খুব স্ট্রাগলিং পরিবার ছিল। ওর বাবা শ্যামনগরে জুট মিলে চাকরি করত, কিন্তু বামপন্থীরা ভাতের লড়াইয়ের নামে ওর বাবার চাকরিটা কেড়ে নিল। ভাতের লড়াইয়ের নামে আন্দোলন, তারপরে বামপন্থীরা কোম্পানির বড়বাবুদের সাথে সেটেলমেন্ট করে নিল, আর অমিতার বাবার মতন এরকম হাজার হাজার লোকেদের ছাঁটাই করে দেওয়া হলো। তারপরে ওর বাবা শত চেষ্টা করেও আর কোনো রকমের চাকরি জোগাড় করতে পারেনি। ঠোঙা বানাতো বাড়িতে। এই ঠোঙা বানিয়ে তারপরে সেই সময় বাড়িতে বাড়িতে জল দেওয়ার রীতিটা সবে প্রচলন হয়েছে। অমিতার বাবা ওই অশক্ত শরীর নিয়ে এই কাজ করত। এমনও দিন গেছে ওদের, অমিতার মুখে শুনেছি, একবেলা খেয়েছে। কি খেয়েছে জানেন? মুড়ি গুঁড়ো করে। এতটাই ছিল ওদের ক্রাইসিস। রেসপেক্টেবল ফ্যামিলি তো, সেই জন্য অমিতার মা অনেকবার অফার পেয়েছিল আয়ার কাজ করার, কিন্তু রেসপেক্টেবল ফ্যামিলিতে বিলং করে, সেই জন্যে অমিতার মা সেটা অ্যাকসেপ্ট করতে পারেনি। এত প্রতিকূলতা সত্ত্বেও অমিতা কিন্তু খুব অ্যাম্বিশিয়াস ছিল। তার স্বপ্ন ছিল সে লিটারেচার নিয়ে মাস্টার্স করবে, তারপরে সে পিএইচডি করবে, তারপরে নেট স্লেট দিয়ে কলেজে সে অ্যাসিস্ট্যান্ট লেকচারার হবে। তার স্বপ্ন ছিল সে ক্লাসরুমে গিয়ে লিটারেচার পড়াবে না, সে ছাত্রছাত্রীদেরকে ক্লাসরুমে গিয়ে সাহিত্য অনুভব করাবে। ঠিক যেভাবে অমিতা প্রতিদিন আমাদের যখন দেখা হতো আমাকে সাহিত্য অনুভব করাতো, আর সেটা থেকেই বুঝেছিলাম যে অমিতা ইজ আ রেয়ার ট্যালেন্ট। আর সেই জন্য প্রতিদিন আরো বেশি বেশি করে ওকে ভালোবেসে ফেলেছিলাম। অমিতাকে আমি সত্যি ভালোবাসতাম, এবং সেই জন্যে আমি দেখতে চেয়েছিলাম অমিতা যাতে জীবনে সফল হয়, যাতে অমিতা এই স্ট্রাগলিং ফেজটা ওভার করে
সে যাতে নিজের স্বপ্নকে পূরণ করতে পারে, আর তার বাবা মাকে যাতে একটা সম্মানের জীবন দিতে পারে। এবং সেই জন্য জানেন তো, ওই টিপিক্যাল প্রেমিক প্রেমিকাদের মতন ওই রোজ দেখা করা, ক্যাফেতে যাওয়া, হলেতে কর্নার সিট নিয়ে ইন্টিমেট হওয়া, এর থেকে বেশি আমার কি ফোকাস ছিল জানেন? অমিতাকে কিভাবে তৈরি করব। হ্যাঁ, আমি অমিতার প্রেমিকের থেকে বরং বেশি হয়ে গেছিলাম হেনরি হিগিন্স। যেভাবে হেনরি হিগিন্স এলাইজা ডুলিটলকে তৈরি করেছিল, আমি অমিতার জীবনে হেনরি হিগিন্স হতে চেয়েছিলাম। সর্বতোভাবে, ফাইন্যান্সিয়ালি তো অফকোর্স, তার সাথে মানসিকভাবে যতভাবে হোক আমার ইনফ্লুয়েন্স খাটিয়ে, হ্যাঁ আমার ইনফ্লুয়েন্স খাটিয়ে অমিতাকে ওই ব্যাকডোর দিয়ে কলেজে ঢোকাতে হয়নি, বা বড় ইউনিভার্সিটিতেও চান্স পাওয়াতে হয়নি, বা পিএইচডি করার জন্য প্রফেসরকে ঘুষও দিতে হয়নি, কারণ অমিতার ট্যালেন্ট ছিল এবং সেই ট্যালেন্টের জন্য অমিতা সেগুলো অ্যাচিভ করেছে। কিন্তু কি, যেটুকু রেফারেন্সের দরকার হয় সেটুকু আমি আমার তরফ থেকে করেছি। আর অমিতার সাথে ক্যাফেতে গিয়ে পিৎজা খাওয়ার থেকেও আমার এটাই লক্ষ্য ছিল যাতে অমিতার পরিবারে, অমিতার বাবা মা দুবেলা পেট ভরে খেতে পারে। সেই জন্যে আমি অমিতাকে যাতে টিউশনস পায়, সেই জন্য বিভিন্ন জায়গায় আমি এরকম রেফার করেছি। এই সর্বতোভাবে, যতভাবে সম্ভব আমি অমিতাকে ভালোবেসে গেছি। সেই অমিতাকে আমি খুন করেছি। রেহমান এক ডাকাত অমিতাকে আমার থেকে ছিনিয়ে নিয়ে যেতে চেয়েছিল। কুড়ে কুড়ে তার শরীরটাকে নষ্ট করতে চেয়েছিল। সেই রেহমানের থেকে অমিতাকে আমি মুক্তি দিয়েছি। আবারও সাসপেন্স, কে এই রেহমান, কেন সে ডাকাত? 2020 করোনার মহামারী, লকডাউন, প্রতিদিন হাজারে হাজারে মানুষ মরছে। তার সাথে অর্থনৈতিক বাজারে বিশাল ধাক্কা। প্রতিটি কোম্পানি তখন ডাউন সাইজিং করছে। মুড়িমুড়কির মতন মানুষের চাকরি চলে যাচ্ছে। হ্যাঁ, আমারও চাকরিটা চলে গেল। অনেক চেষ্টা করলাম, অনেকগুলো কোম্পানিতে রেজিউমে পাঠালাম, ইভেন যে র্যাঙ্কে চাকরি করতাম তার থেকে অনেক কমা র্যাঙ্কের জন্য অ্যাপ্লাই করলাম, পেলাম না। নিয়তির নিষ্ঠুর নিঠুর ইচ্ছার কাছে আমাকে প্রথমবার হারতে হলো। কিন্তু অন্যদিকে আসার কথা কি জানেন তো? অমিতা তার স্বপ্নের যে উড়ান, সেই স্বপ্নের উড়ান অমিতার ততদিনে গতি পেয়ে গেছে। মাস্টার্সে অসাধারণ রেজাল্ট, সেখান থেকে পিএইচডিতে চান্স পাওয়া, অত্যন্ত ভালো একজন প্রফেসরের আন্ডারে রিসার্চ ওয়ার্ক। ওটাই তখন জানেন, ওটাই ছিল আমার সোর্স অফ সাস্টেনেন্স। ওই অমিতার উত্থানটাই ছিল আমার জীবনে তখন ইন্সপিরেশন। প্রভিডেন্ট ফান্ড ভাঙলাম, ভেঙে ব্যবসা শুরু করলাম।
সত্যি একটা অনিশ্চয়তার জীবন। আর বাঙালি আর ব্যবসা, এটা অনেকটা ওই সচিন টেন্ডুলকারের ফুটবল খেলার মতন ব্যাপার। অনেক উদাহরণ দেওয়া হয়, বাঙালি এই সময় ব্যবসা করেছে, ওই সময় ব্যবসা করেছে, কিন্তু বর্তমান যুগে বিশেষ করে পশ্চিমবঙ্গে ব্যবসার পুরোটাই বিশেষ একটি সম্প্রদায়ের হাতে চলে গেছে, যেখানে তারা আমার মতন ওই একটা উড়ে বসা জুড়ে বসা হিন্দুকে জায়গা দেবে না। এগুলো জানতাম না যখন কর্পোরেটে চাকরি করতাম। এই হিন্দু বিশেষ সম্প্রদায় এগুলো নিয়ে কোনোদিনও মাথা ঘামাইনি, কিন্তু যখন ধাক্কাটা খেলাম, যখন বাস্তব চিত্রটা দেখলাম, যখন দেখলাম যে সেই বিশেষ সম্প্রদায়ের যে নেক্সাস, সেই নেক্সাসটা কতটা গভীর, তখন বুঝলাম যে ওই যে হিন্দু সংগঠনগুলো বলে না, পশ্চিমবঙ্গের বুকে আমরা হিন্দুরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক, যেগুলোকে একদমই পাত্তা দিতাম না, ডিসকার্ড করে দিতাম, কমিউনাল সাম্প্রদায়িক বলতাম, তখন বুঝতে পারলাম যে এই হিন্দু সংগঠনগুলি আসলে কতটা সত্য কথা বলে। অনেকগুলো টাকা চোট গেল ব্যবসায়, অনেকগুলো টাকা, কিন্তু আপসাইড কি ছিল? অমিতা এতটাই ভালো তার রিসার্চ ওয়ার্কে, সে স্টাইপেন্ড পেতে শুরু করলো। আর বোঝে নিত এই লাইনে স্টাইপেন্ডটা একটা হ্যান্ডসাম স্টাইপেন্ড হবে। অমিতাও জানেন তো আমাকে প্রচন্ড ভালোবাসত, মন প্রাণ দিয়ে পাগলের মতন ভালোবাসত, এবং সে আমাকে একটাই কথা বলতো, আমাদের ভালোবাসাটা চিরজীবনের, কাম হোয়াট মে, যাই পরিস্থিতি এসে যাক, সে কখনো আমার থেকে দূরে সরে যাবে না। এবং সেও এটা প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিল যে কাম হোয়াট মে, আমি যেন কোনোদিনও তার থেকে দূরে সরে না যাই। ভালোবাসা তো এটাই মানে না, একে অপরকে উদ্বুদ্ধ করা এবং একে অপরের সব থেকে ক্রাইসিসের সময় বাঁধের মতন পাশে এসে দাঁড়ানো। আমি যে অমিতাকে ভালোবাসতাম সেটা আমি প্রতি মুহূর্তে, আমি তার প্রমাণ বলবো না, কিন্তু আমি প্রতি মুহূর্তে তাকে বুঝিয়ে দিয়েছি। সেই জন্যে যখন বিজনেসে একটা এরকম টালমাটাল অবস্থা, কিছু টাকার আমার দরকার, তখন মনে হলো যে এই মুহূর্তে অমিতাই হচ্ছে সেই মানুষ যার কাছে আমি আমার ভিক্ষার ঝুলি নির্দ্বিধায় নিঃসংকোচে ফেলে কিছু চাইতে পারি। ফোন করলাম অমিতাকে, রিং হয়ে গেল, ধরল না, ভাবলাম বিজি আছে। আবার ফোন করলাম, তখন দেখি অপর প্রান্ত থেকে বলছে যে সে বিজি, মানে কারোর সাথে কথা বলছে। ফোনটা কেটে দিলাম, ভাবলাম তাহলে তো দেখতে পেয়েছে আমি কল করছি, কল করবে, কিন্তু করলো না। সকাল থেকে সন্ধে হয়ে গেল, আবার ফোন করলাম, ধরলো না। হোয়াটসঅ্যাপে যখন দেখলাম ও অনলাইন, হোয়াটসঅ্যাপ কল করলাম, ধরলো না। হোয়াটসঅ্যাপে মেসেজ করলাম, ধরলো না। তখন একটি বন্ধুর নাম্বার থেকে ওকে ফোন করলাম, আমাদের মিউচুয়াল ফ্রেন্ড।
তখন ফোনটা ধরলো। গলাটা কেমন যেন অদ্ভুত শোনাচ্ছিল। আমি বললাম, আগামীকাল গঙ্গার ঘাটে আমার সাথে একটু দেখা করো। কি ব্যাপার অমিতা, কালকে থেকে তোমাকে ফোন করছি, হোয়াটসঅ্যাপ কল করলাম, তারপরে হোয়াটসঅ্যাপেও মেসেজ করলাম, অনলাইন হলে সিন করলে না, আজ রাজের নাম্বার থেকে ফোন করলাম, তবে গিয়ে ফোন ধরলে। অমিতা, অমিতা, ওয়াই আর ইউ অ্যাভয়েডিং মি? তুমি কি কিছু নিয়ে আপসেট হয়ে আছো? অমিতা, আমি খুব ক্রাইসিসের মধ্যে রয়েছি অমিতা। I need your support. I need you now more than ever. অমিতা, তুমি আছো তো আমার সাথে? অভি, আজ আমি এখানে এসেছি তোমাকে অনেস্টলি কিছু কথা বলার জন্য। আমি জানি এখন আমি যেটা তোমাকে বলবো সেটা তুমি হয়তো শক হবে, বাট আই মাস্ট টেল ইউ দ্য ট্রুথ। অমিতা, এরকম হেয়ালি করছো কেন তুমি? তুমি তো জানো কি টাফ ফেজের মধ্যে দিয়ে যাচ্ছি। বিজনেসটা দাঁড় করাতে জাস্ট পাগল হয়ে যাচ্ছি। টাকার টাকার যে কি শর্টেজ তোমাকে বলে বোঝাতে পারবো না। অমিতা, অমিতা, আই এম অন আ টাইট রোপ রাইট নাও। যা বলার খোলাখুলি বলো অমিতা, প্লিজ। ওকে অভি, আমি তোমার সাথে আর এই রিলেশনশিপ কন্টিনিউ করতে পারবো না। আই এম মুভিং আউট অফ ইট। আমাদের সম্পর্কের আর কোনো ফিউচার নেই। দিস ইজ দ্য এন্ড। আমার থেকে আর কিছু এক্সপেক্ট করো না। ইটস ওভার। অমিতা, এত সহজে তুমি এই কথাগুলো বলে দিতে পারলে? অমিতা, I truly love you. I deeply love you, অমিতা। তুমি তুমি এই 6 বছরে বুঝতে পারলে না কতটা গভীরভাবে আমি তোমাকে ভালোবেসেছি। যখন যখন তোমার ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার ছিল, যখন তুমি চরম ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছিলে, দয়া দেখাচ্ছি না, কিন্তু আমি তখন তোমাকে আনকন্ডিশনালি সাপোর্ট করে গেছিলাম। আনকন্ডিশনালি, যাতে তুমি তোমার যে স্বপ্ন, যাতে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারো, তুমি তোমার ক্যারিয়ারে কিছু হতে পারো। আনকন্ডিশনালি তোমাকে সাপোর্ট করে গেছি। আর আজকে তুমি একটা সাকসেস। আর এই সময় আমার ক্রাইসিসের ফেজে আমি একমাত্র তোমাকেই ভেবেছিলাম যে তুমি আমার সাপোর্ট হবে। সেই সময় ইউ আর ব্রেকিং আপ উইথ মি। তুমি ইউ আর ব্রেকিং আপ কেন? কি দোষ করলাম আমি? কি দোষ? স্পিক আপ, স্পিক আপ। সত্যিটা শুনতে তোমার হয়তো ভালো লাগবে না, কিন্তু ইফ ইউ ইনসিস্ট, শোনো, আমি জানি তুমি আমাকে পাগলের মতো ভালোবাসো, আগামীতেও হয়তো বাসবে। আর আমি এটাও জানি তুমি আমার থেকে কোনোদিনও মুভ অন করতে পারবে না। কিন্তু একজন স্ট্রাগলিং পুরুষের সাথে আনসার্টিনিটি নিয়ে আমি সারা জীবন কাটাতে পারবো না। আই জাস্ট কান্ট। সেই ছোটবেলা থেকে স্ট্রাগল করে গেছি। আর না, হ্যাঁ, এটা সত্যি, আমার স্ট্রাগলের দিনে তুমি একমাত্র আমার পাশে ছিলে। তুমি আমার পাশে ছিলে বলেই হয়তো আমি আজ এতটা দূর আসতে পেরেছি। কিন্তু এখন আমায় তোমাকে সাপোর্ট করতে হবে। আবার সে ফিনান্সিয়াল স্ট্রাগল। আই জাস্ট কান্ট। আমার জীবনে এখন এমন একজন এসেছে যে শুধুমাত্র যে আমাকে সিকিউর ফিউচার দেবে তা নয়, সে আমাকে খুব ভালোবাসে। হি উইল ট্রিট মি লাইক আ কুইন। তুমি এত ইজিলি এগুলো বলে দিলে?
তোমার জীবনে এখন অন্য পুরুষ, বেটার ম্যান। অমিতা, অমিতা, হাউ কুড ইউ? জানতাম তুমি এখন ব্লেম গেম শুরু করবে। তোমার যেটা ইচ্ছা তুমি আমাকে ভাবতে পারো। তোমার মনে হতেই পারে যে আমি তোমার সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করেছি, যাতে তুমি আমাকে সাপোর্ট করো। ইউ হ্যাভ এভরি রাইট টু থিঙ্ক দ্যাট, কিন্তু ওই যে আমি আগেই বললাম, আমি আর একটা ইনসিকিউর ফিউচারের স্ট্রাগলে নামতে পারবো না। একবেলা খেয়ে বাকি দিনটা উপোস করে 2 টাকার জন্য সংগ্রাম, ও তুমি বুঝবে না। এনিওয়ে, আমার যা বলার স্পষ্টভাবে বলে দিলাম। আমার কাছে আর জাস্টিফিকেশন ছিল না। ইটস ওভার। সেই অন্য পুরুষটাকে, সেটা কি জানতে পারি? তুমি তাকে খুব ভালোভাবেই চেনো, রেহমান। রেহমান? রেহমান? খিদিরপুরের রেহমান? অমিতা, তুমি তো ভালোভাবে জানো এই রেহমান কোন লেভেলের ক্যাসানোভা। সকাল বিকেল মেয়ে পাল্টানো ওর কাছে জামা পাল্টানোর থেকেও কমন ব্যাপার। অমিতা, তুমি এক সময় আমাকে ক্রিটিসাইজ করেছো, তুমি এক সময় আমাকে বলেছো যে এরকম একটা ছেলে কি করে, তার সাথে কি করে আমি কোনো সম্পর্ক রাখতে পারি। তুমি বিরক্ত হতে, তুমি ডিসগাস্টেড হতে ওকে দেখলে। আজকে সেই রেহমান। হ্যাঁ, এটা সত্যি। রেহমানের আগের প্লে বয় নেচারের জন্য আমার ওকে পছন্দ হতো না, ও ফ্লার্ট করতো বলে। কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়েছে, আর আমার সাথে রিলেশনশিপে আসার পরে হি ইজ এ কমপ্লিটলি চেঞ্জড পারসন। সেই কি যেন বলেছিল না, লাভ ইজ আ গ্রোন আপ ভার্সন অফ সান্টা ক্লজ। ওই সান্টা ক্লজের মিথের মতোই ভালোবাসা হচ্ছে একটা মিথ। রেহমান কমপ্লিটলি চেঞ্জ পারসন। অমিতা, আমি জানি তুমি হয়তো এটার জন্য আমাকে বলবে যে আমি তোমাকে ওর বিরুদ্ধে আমি প্রভোগ করছি, ওর বিরুদ্ধে ব্রেন ওয়াশ করছি, হিন্দু মুসলিম অনেক কিছু বলবে। কিন্তু অমিতা, তুমি তো জানো, ওদের কমিউনিটিতে জানো, তোমার মতন একটা এরকম লিবারাল মেয়ে, তুমি পারবে না ওর সাথে থাকতে। আজকে এটা যদি রেহমানের জায়গায় এটা যদি রাজ হতো, অমিতা, হয়তো আমি শক্ত হতাম, আমি দুঃখ পেতাম। কিন্তু অমিতা, নাও আই এম সিরিয়াসলি ওয়ারিড অ্যাবাউট ইউ। অমিতা, আই এম ওয়ারিড অ্যাবাউট ইউ বিকজ আই লাভ ইউ, আই স্টিল লাভ ইউ। তুমি তো বলে না আমি মুভ অন করতে পারবো না। অমিতা, তোমার মতন লিবারাল মেয়ে পারবে ওই বোরখারালি নিজেকে ঢেকে দিতে? তুমি পারবে ওদের যে এরকম সমস্ত কঠিন রেজিমেন্টেড এই যে সব রিচুয়ালস, সেগুলোকে মেনে থাকতে? তুমি তা পারবে না। কিন্তু তুমি যেটা দেখছো, তুমি আজকে যেটা দেখছো না, ওই যে চেঞ্জড বলছো, কি বলছো, এটা কিন্তু মুখোশ। আই নো রেহমান। আমি 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 বলছি না তুমি আমার কাছে ফিরে আসো, আমি সেটা বলছি না, বাট আই নো হিম। এটা এত বড় ব্লান্ডারটা করো না, আই বেগ অফ ইউ, এত বড় ব্লান্ডারটা করো না। কি কি চিপ তুমি! আর জেলাসি, বাপ রে বাপ! সেই জিনিসটা হিন্দু মুসলমানে নিয়ে গেলে। হ্যাঁ, বোরখা, আমি কি বোরখা পরে আছি আজকে? এই যে টপ আর জিন্সটা, এটা রেহমান দিয়েছে জারা থেকে 5,000 টাকা দিয়ে। শোনো, এখন আর আমাকে মেট্রোর লাইনে দাঁড়িয়ে চিপভাবে টিকিট কেটে অফিসে যেতে হয় না স্ট্রাগল করতে করতে। এখন আমি রেহমানের আউদি গাড়ি করে অফিসে যাই। আর আমার জন্মদিনে আমার বলার আগেই ও আইফোন 17 প্রো ম্যাক্স এনে দিয়েছে আমাকে। আর তুমি তো সকাল 8টায় অফিসে যেতে আর রাত্রি 12টায় বাড়ি ফিরতে, তারপর নেতিয়ে পড়তে। আর একটু ভালোবাসার কথা বললে, হানি আই এম সো টায়ার্ড। আর রেহমান, হি ইজ আ টেরিফিক লাভার সব দিক থেকে।
এনিওয়ে, আমাকে আর কল করবে না, আমাকে আর মেসেজ করে ডিস্টার্ব করবে না, সব শেষ। আর আমাকে সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ। অমিতা, চলে যাচ্ছ যাও, আমি তোমায় আটকাবার চেষ্টা করলে তো আটকাতে পারবো না, কিন্তু যাওয়ার আগে একটা কথার উত্তর সত্যি সত্যি বলবে? অমিতা, তুমি কি আমাকে এই 6 বছরে এক মুহূর্তের জন্য হলেও ভালোবেসেছিলে? জাস্ট ফর আ মিনিট তুমি কি আমাকে ভালোবেসেছিলে সত্যিকারে? অন্তত এইটুকু সত্যিটা বলে যাও, আমার খুব প্রয়োজন এটা জানা। হয়তো জানি না। Love is a grown-up version of Santa Claus. কেন রেহমানকে ডাকাত বলেছি এবারে বুঝলেন? অমিতা 6 বছর ধরে যে মানুষটার পাশে নিঃশর্তভাবে আনকন্ডিশনালি থেকে গেছি, কি বলল? সকাল 8টায় অফিসে গিয়ে রাত্রি 12টায় এসে নেতিয়ে পড়ি। যৌনতা, ভালোবাসায় যৌনতা একটা বিরাট ফ্যাক্টর। আর আমরা হিন্দু পুরুষেরা, ভালো ঘরের ছেলেরা, আমরা কাজের চাপে এতটাই ট্রমাটাইজ হয়ে থাকি যে আসল সময় আমরা নেতিয়ে পড়ি। আর রেহমানরা তো ওই আমাদের ভালো বাবুর ছেলেদের মতন সকাল 8টা থেকে রাত্রি 12টা অবধি বসের খিস্তি খেয়ে পিঙ্ক স্লিপের ভয়ে ট্রমাটাইজড হয় না। তারা ব্যবসা করে, প্রচুর টাকা রোজগার করে, দুবাই, সৌদি আরব, কি বলে 54টা মুসলমান দেশ থেকে তাদের সাপোর্ট আসে।
জন্য তারা যৌনতায় নেতিয়ে পড়ে না। আউদি গাড়ি, অমিতা এখন আউদি গাড়ি করে অফিস যায়। আমারও বাইক ছিল, রয়্যাল এনফিল্ড, কিন্তু আমি কোনোদিনও জানেন তো বাইকে করে আমি অমিতাকে ওই ইউনিভার্সিটিতে পৌঁছে দেওয়া এসব করিনি। কেন জানেন তো? আমি চাইনি কোনোদিনও অমিতার সবার সামনে কোনো নেগেটিভ ইমপ্রেশন তৈরি হোক। কিন্তু সেই অমিতাই আজকে আউদি গাড়ি ফ্লন্ট করছে, জারা থেকে ড্রেস ফ্লন্ট করছে, আর কি আল্ট্রা প্রো ম্যাক্স মোবাইল ফ্লন্ট করছে। আমাকে বলে দিল কি, থ্যাংক ইউ, তোমার সাপোর্টের জন্য থ্যাংক ইউ। রেহমান, অমিতা, তুমি রেহমানকে 2 দিন চিনেছ, আর আমি ওই মিউচুয়াল ফ্রেন্ড সার্কেলে ছিল বলে আমি রেহমান ডাকাতকে খুব ভালোভাবে জানি। ওই যে গঙ্গার পাড়ে বলছিলাম না, ওর কাছে মেয়ে পাল্টানোটা জামা পাল্টানোর মতো। ওর মুখে প্রথমেই টার্মটা শুনেছিলাম গনিমতের মাল, বুঝিনি তখন। আমি তো সেকুলার ছিলাম না। রেহমানের সাথে নিজের সেকুলারিজমের প্রমাণ দেওয়ার জন্য অলিপাবে গিয়ে বিফ স্টেকও খেয়ে এসেছি। wasn't a big deal। কিন্তু রেহমান কিন্তু কোনোদিনও শূকরের মাংস খায়নি, এগুলো বুঝতাম না। যে অমিতা রেহমানকে ঘৃণা করত, আমি রেহমানের সাথে মিশতাম বলে অমিতা অনেক সময় আমার ওপরে বিরক্ত হতো। সেই অমিতা আজকে আমাকে ছেড়ে চলে গেল, রেহমানের আউতি গাড়িতে চলবে। Shocked, I was shocked to the core। ওইভাবেই জানেন তো, এখনো আজও অমিতার ওই ছবিগুলো আমার ফোনে সেভ আছে। অমিতা ওই ছবিগুলো ডিলিট করার আগেই আমি স্ক্রিনশট তুলে সেভ করে রেখেছিলাম। হ্যাঁ, অমিতা আমার সাথে সমস্ত চ্যাট ডিলিট করে আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছিল। কয়েকদিন এরকম করে দুমড়ে মুচড়ে কেঁদে আমি রেহমানকে ফোন করলাম, জানতে চাইলাম যে ও আমার আর অমিতার মধ্যে এত গভীর এত নিবিড় সম্পর্ক দেখার পরেও কিভাবে এই কাজটা করতে পারলো। রেহমানকে ফোন করলাম, রেহমান ফোনটা ধরলো। হ্যালো, আসসালামু আলাইকুম। রেহমান, তুই হাউ কুড ইউ? তুই কি করে পারলি আমার পিছনে এরকম করে ছুরি মারতে?
অমিতাকে আমার থেকে এইভাবে তুই কিভাবে কেড়ে নিতে পারলি, যেখানে তুই জানিস 6 বছর ধরে আমাদের ভালোবাসা? তুই কি করে পারলি এটা করতে রেহমান? আরে অভি, আর এইসব কথার কি কোনো মানে আছে এখন? কান্নাকাটি ফোনে না করে এইসব জিনিস ভুলে যাওয়াটাই ভালো, ঠিক আছে? আর এরকম ফোন করে ডিস্টার্ব করে কোনো লাভ নেই আমার। ভুলে ভুলে যাব আমি? একটা মানুষকে ভালোবেসেছি, তুইও দেখেছিস, তুই তো আমাদের গ্রুপের মধ্যে মিউচুয়াল ফ্রেন্ডসদের মধ্যে ছিলিস। আমি ভুলে যাব? এতটা নিষ্ঠুর তুই হতে পারছিস? দেখ অভি, সত্যি কথা বলতে বাস্তবটাকে মান, ঠিক আছে? ও কখনোই তোকে ভালোবাসতো না। প্রথমত হয়তো ভালোবাসতো, তুই ওকে কোনোদিনও সময় দিতিস না, যে সময়টা আমার কাছ থেকে ও পেয়েছে। এটা তো সাধারণ ব্যাপার যে ও তোর কাছ থেকে ছেড়ে তো আমার কাছে আসবেই, তাই না? আর তার থেকে বড় কথা, তুমি 24 ঘন্টা কাজ করবে, সময় দিতে পারবে না, ওকে তুমি খুশি রাখতে পারবে না। তো সেই খুশিটা যখন আমার কাছ থেকে পেয়েছে, তো আমার কাছেই এসছে। খুশি মানে একটা ভালোবাসার সম্পর্ক কি ইটস অনলি অ্যাবাউট সেক্স? সেই শরীরে খুশিটা না দিতে পারলেই চলে যেতে হবে? তুই তোদের মতো ছেলেদের না, তোদের মতন যে এই যে এত মেলোড্রামা, এত তোরা করিস, তোরা মানে একটা মেয়ে গেছে বলে তোরা ভেঙে পড়ছিস। তুই কি লেডিস নাকি তোরা? হ্যাঁ রেহমান, কিন্তু তুই তোর যা নেচার আমি তো জানি, মানে ইউ আর আ ক্যাসানোভা। তুই তো ওকে মানে ব্যবহার করে ছেড়ে দিবি। কোনোদিন কি তুই ওকে বিয়ে করবি? তো তোর কি যাচ্ছে বে? আমি কি করি ওর সাথে? এখনো আমি ওকে এনজয় করছি, পরে ভালো লাগলে নয় হালালা করে, নিকা হালালা করে আবার আমার কাছে নিয়ে আসবো। তো কি হয়েছে তোর? তাতে কি যাচ্ছে বে? তোর কি ওর বিয়ে করা বউ নাকি বে? সেই ঠিকই, ওই শুনেছিলাম না একটা কথা, গনিমতের মাল তুই বলেছিলিস, মানে অমিতাকেও তুই তাহলে গনিমতের মাল বানাবি, তাই তো? হ্যাঁ, অমিতাকে নিয়ে আমি কি করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আর অমিতা জানে যে তুই আমায় ফোন করে সব ভাঁট বকছিস এখন? আমি এই কারণেই ফোন করেছিলাম, কারণ আমি তুই তো পুরো আমাদের সম্পর্কটা তুই দেখেছিলিস চোখের সামনে, তুই দেখেছিলিস আমি ওর ব্যাপারে কতটা আমি কমিটেড। সেইখানে আজকে আমি ভাবতে পারছি না অমিতা আমাকে এই কারণের জন্য ছেড়ে চলে যাচ্ছে, আর আমি আরো বেশি শক্ত হচ্ছি যে তুই সব জানার পরও তুই এই কাজ করছিস। বেঈমান, সত্যি তোরা বেঈমান। সেই ইতিহাস সাক্ষী আছে, সেই মুঘল যুগ থেকে তোরা আমাদের পিছনে ছুরি মেরেছিস। হিন্দু মুসলিম সেই আসল ব্যাপারটা এটাই, তোরা আমাদেরকে ছুরি মেরে গেছিস। কাফের না, আজকে একটা কাফের মেয়েকে পটাতে পেরেছিস, বেঈমানি পটাতে পেরেছিস। আর তোদের তো আছে না, তোদের তো ওইসব আছে। ব্রাহ্মণদের হলে 5 কোটি, অন্যদের হলে 2 কোটি। সেই কত পাচ্ছিস? অমিতাকে পটিয়ে কত পেয়েছিস? জানে যে অমিতা আমার কাছে নিজে থেকে এসছে, আমি অমিতার পেছনে সেরকম কোনো এফার্ট দিইনি। বুঝতে পেরেছিস? অমৃতা তোকে ছেড়েছে কারণ তুই অমৃতাকে খুশি করতে পারিসনি, যে খুশিটা আমি ওকে রেখেছি, যে খুশিটা আমার কাছ থেকে ও পেয়েছে। তুই নিজের কাপুরুষত্বটাকে ঢাকার জন্য আমাকে ফোন করে তুই এখন এইসব ভাঁট বকছিস, ঠিক আছে? একবার পারলে অমৃতার সাথে কথা বল, ও আমার কাছে সুখ পেয়েছে, ও নিজেই বলেছে। এত নোংরা। আমি তোর সাথে দেখা করবো, তোর সাথে আমি দেখা করে বোঝাপড়া করবো, বাস্তবটা বুঝতে পারছি কেন অমিতা তোর মতন একটা লেডিস মালকে ছেড়েছে। কাটা মালের যে আরাম সেটা অমৃতা বুঝতে পেরেছে রে। স্কাউন্ড্রেল, আমি তোকে ছাড়বো না, আমি কিন্তু তোকে ছাড়বো না বলে দিচ্ছি। আমি দেখালে অমৃতা ফোন করছে, ফোন রাখ। শুনলেন রেহমান কি বলল? নারী হচ্ছে শস্যক্ষেত্র, অমিতা শস্যক্ষেত্র। সেই শস্যক্ষেত্রের ওপর দিয়ে ওর যখন ইচ্ছে যেমন ইচ্ছে ভ্রমণ করবে, আউদি গাড়ি দিয়ে, ওই আল্ট্রা প্রো ম্যাক্স দিয়ে, টাকা বিছিয়ে
ওর ক্যাসানোভা ইমেজ দিয়ে অমিতাকে আমার থেকে ছিনিয়ে নিয়েছে। এটা ভালোবাসা ছিনিয়ে নেওয়া নয়, এটা ওর কাছে যুদ্ধ জয়। একটা কাফেরকে, একটা মুশরিক, জানতাম না মুশরিক মানে কি, এখন জানলাম। একটা মুশরিককে হারানো বিজয়, এটা ওর কাছে যুদ্ধ জয়, বিজয়। গাজী হবে। আর কোনোদিন যদি ওর অমিতাকে ভালো না লাগে, তালাক তালাক তালাক। তারপরে যদি ওর ইচ্ছা হয় আবার অমিতাকে ফিরিয়ে নেবে, বোরখা হিজাবের আড়ালে অমিতার শরীরটাকে আবার ভোগ করবে, কি করবে? অমিতাকে প্রথমে ওই কাজীর কাছে পাঠিয়ে দেবে, প্রথমে ওই কাজী ওকে ভোগ করবে। এখন আমি এই নিয়ে পড়াশোনা করেছি, নিকাহ হালালা করবে। তারপরে শুনলেন না কি বললো? অমিতাকে ও খাবে, ওর 3 ভাই খাবে, ওর বাবা খাবে, ওর কাকা খাবে, খাবে, অমিতাকে খাবে। আর আমরা কিচ্ছু করতে পারবো না, চুপচাপ শুধু গঙ্গার ঘাটে বসে স্ক্রিনশট দেখে নিজেকে এটাই বোঝাবো, তুমি ব্যর্থ প্রেমিক ছিলে। এটাই আমাদের মতন মুশরিকরা ডিজার্ভ করে। আমি না নিতে পারছিলাম না, আমি জাস্ট নিতে পারছিলাম না ব্যাপারটা। শুধু তো শরীরে না, অমিতার শরীরটাকে খুবলে খুবলে খাবে, সেই ব্যাপারটা না। যে বললাম, আমি তো জানতাম অমিতা কতটা লিবারাল, কতটা মুক্তমনা। অমিতাকে এইভাবে ওরা ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি, রিলিজিয়াসলি রোজ ধর্ষণ করবে, আমি এটা সহ্য করতে পারছিলাম না। আমি আমার লিমিটেশনস জানতাম, এখনো জানি, কিন্তু তাও আমি ওই রেহমানের সাথে একদিন দেখা করতে ওর এলাকায় গেলাম। রায়মানের সাথে দেখা করবো। ভাইজান আর তোর মতো কাফিরের বাচ্চার সাথে ভাইজানের দেখা করার সময়। চল ফোট। রায়মান কোথায়? রায়মান কোথায়? বাচ্চা তোরা কম চল, ফোট না তো অনেক মার। ব্যাস, নিজের ওপর তাড়াস না, চল ফোট, না তো বকরিদের আগে হালাল করে দেবো। সিনেমা হলে আমি ওই সন্ডামার্কা ছেলেটাকে দুটো ঘুষি মারতাম, হাওয়ায় উড়ে ছিটকে পড়তো, তারপরে রেহমানের ডেরাতে ঢুকে হিরোর মতন অমিতাকে বাঁচিয়ে নিয়ে চলে আসতাম। অমিতা না আসতে চাইলেও টেনে হিঁচড়ে নিয়ে চলে আসতাম। 2 ঘুষিতেই কুপকাত। আসলে এখন তো ওই যে মুড়ি গুঁড়ো করে খাওয়ার পালা, ওটা তো আমার।
শরীরে শক্তি নেই, চেহারা তো দেখছেন। আরও দুবেলা গরু খাওয়া, ওরকম একটা সন্ধ্যামার্কা ছেলের সাথে কিভাবে পারব? ফিরে এলাম ঠিক যেভাবে আমরা প্রতিবার যুদ্ধে হিরে ভগ্ন হৃদয় নিয়ে ফিরে এসেছি, ঠিক সেইভাবেই ফিরে এলাম। বারবার নষ্ট হয়ে যায় প্রভু, তুমি আমাকে পবিত্র করো। যদি লোকে খাঁচাটাই কেনে প্রভু, নষ্ট হয়ে যায়, বারবার নষ্ট হয়ে যায়। একবার আমাকে পবিত্র করো। যদি পাঁচাটাই মুখ্য হয় প্রভু, নষ্ট হয়ে যায়। কি সুন্দর কথাগুলো অমিতা লিখেছিল, মনে প্রাণে বিশ্বাস করত। আর ওইখান থেকে মার খেয়ে ফেরার পরে প্রতি মুহূর্তে অমিতার ওই কথাগুলো আমার কানে প্রতিধ্বনি হতে লাগলো। আমি কি কিছুই করতে পারবো না? আমার কি কোনো ক্ষমতা নেই? অমিতা এই যে চরম কষ্টের মধ্যে আগামী জীবনটা কাটাবে, হয়তো এমনও হতে পারে অমিতার 50 টুকরো করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখলো, বা জ্যান্ত অবস্থায় দেহটাকে তলামোচা করে ম্যাঙ্গল যেটা বলি সুটকেসের মধ্যে পুরে কোনো পানা পুকুরে ফেলে দিল। যদি লোকে খাঁচাটাই কেনে, খাঁচাটাই যদি না থাকবে তাহলে লোকে কি কিনবে? আর কিনবেই বা কেন? তখনই হট করে চোখে পড়ল অমিতার দেওয়া একটা গিফট, আমাকে জন্মদিনে দিয়েছিল, পরফিরিয়াস লাভার। যেখানে পরফিরিয়ার প্রেমিকা বুঝতে পারল যে পরফিরিয়া অত্যন্ত উচ্চ একটা সমাজে বিলং করে। সে হয়তো পরফিরিয়া হয়তো তার প্রেমিককে ভালোবাসে, কিন্তু সে কোনোদিনও তার প্রেমিকের হতে পারবে না। এবং তার প্রেমিকের মনে এটাই আশঙ্কা, এটাই ভয় যে সমাজের ওই উচ্চবিত্ত ক্ষুধার্ত ব্যক্তিরা পরফিরিয়াকে ছিঁড়ে খুঁড়ে খাবে। সেই জন্যে কবি বা প্রেমিক পরফিরিয়াকে মুক্ত করে দিয়েছিল। আমি জানতাম অমিতা তখনও তাদের যে নতুন ফ্ল্যাটটা কিনেছে সেখানেই আছে। আর আমি এটাও জানতাম সেদিন তার বাবা মা পুজো দিতে তারকেশ্বর গেছে, আর অমিতা বাড়িতে একা আছে। তুমি তোমাকে আমি এখানে আসতে বারণ করেছি না? সরি সরি No pain felt she. I'm quite sure she felt no pain. বারবার নষ্ট হয়ে যায় প্রভু, তুমি আমাকে পবিত্র করো। আমি তোমাকে মুক্ত করলাম।
হ্যাঁ, আমি খুন করে এসেছি। রক্তের দাগটা এখন শুকিয়ে গেছে, ছুরিতে এখনো রক্তের ছাপটা রয়েছে। এখনো কি আপনাদের চোখে এটা খুন? অমিতাকে চিনতে পেরেছেন? আমাকে ঠিকঠাক ভাবে চিনতে পেরেছেন? I have stamped a seal of permanence on our love. কেন আমাদের প্রেমটা এখন ভোরের শিশির বিন্দুর মতন পবিত্র বুঝতে পেরেছেন? এটা কি পোয়েটিক জাস্টিস নয়? বারবার আর নষ্ট হবে না অমিতা, তোমাকে আমি পবিত্র করেছি। খাঁচাটাই কেনার আর কোনো দরকার কারুর পড়বে না। অমিতা, তুমি আর নষ্ট হবে না, তোমাকে আমি পবিত্র করেছি। I love you forever and ever. কি ভাবছেন? প্রচন্ড কষ্ট পেয়েছি, প্রচন্ড দুঃখে আছি। অমিতার মৃতদেহটা মানে খাঁচাটা এখনো ফ্ল্যাটে পড়ে আছে। সাদা টাইলসের মেঝে রক্তে লাল হয়ে গেছে। আর আমি কি করা উচিত এখন? পুলিশকে ফোন করে বলা উচিত, স্যার, আমি অমিতাকে ভীষণ ভালোবাসতাম, কিন্তু আমি তাকে পেলাম না, সেই জন্য সেই রাগে, জেলাসিতে আমি তাকে খুন করেছি। তারপরে উত্তম কুমারের মতন বা এই আপনাদের বলিউডের হিরোদের মতন মহামান্য আদালত আমাকে অ্যারেস্ট করুন, আমায় ফাঁসিতে চড়িয়ে দিন, তাহলে আমি আবার অমিতার সাথে এক হয়ে যেতে পারবো। এটাই তো ভাবছেন? এই পৃথিবীতে এসেছি, যেতে তো হবেই। তো যখন যেতে হবে, একটু ধামাকা করেই যাই না। একটা বার্তা ওই রহমানদের জন্য, ওই শাহজাহানদের জন্য, ওই আকবরদের জন্য, ওই ঔরঙ্গজেবদের জন্য, ওই সিরাজদৌল্লাদের জন্য, ওই সুরাবর্দীদের জন্য একটা বার্তা দিয়ে যাই। তোমরা যদি আমাদের একটা মারো, আমরা তোমাদের 10টা মারব। তোমরা যদি আমাদের সম্ভ্রম, আমাদের ইজ্জত, আমাদের নারীদেরকে গনিমতের মাল বানাবার চেষ্টা করো, প্রতিবাদ, প্রতিরোধ, প্রতিশোধে সেই জবাব দেব আমরা। মরতে যখন হবেই, ধামাকা করে মরব। সায়েন্সের এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্ট ছিলাম আমি। সময় এসেছে সেই সায়েন্সের বিদ্যেটা কাজে লাগানোর। আমারই হাতে বানানো এক্সপ্লোসিভস। আজকে রহমানদের ডেরাতে, সিংহের ডেরা বলে ওটা, সেখান থেকে অস্ত্র হাতে তাদের জৌলুস বেরোবে, বিশাল বড় জৌলুস বেরোবে। আজকে এই কাফের, এই মুশরিক
ওই ভগ্ন হৃদয়ের পরফিরিয়াস লাভার হয়ে যাবে না। আজকে সে গোপাল মুখার্জির আদর্শে, ছত্রপতি শিবাজী মহারাজের আদর্শে, রানা প্রতাপের আদর্শে, অপারেশন সিন্দুরের আদর্শে সেখানে গিয়ে বার্তা দেবে যে এনাফ ইজ এনাফ, একের বদলা 10-এর মার। জিতে যখন হবেই, ধামাকা পড়ে যাব। घायल हूं इसलिए घातक हूं। हौसला, ईंधन, बदला। अमिता and I, forever and ever. জয় মা কালী।